হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা তরঙ্গের দ্বিতীয় লেকচার আলোচনা করব। দ্বিতীয়তে আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে তরঙ্গের তীব্রতা। আসলে যা লেখা আছে এগুলো আমরা পরে দেখি। তীব্রতা জিনিসটা কি? তীব্রতার জিনিসটা বোঝার জন্য আমি এখানে একটা খুব সংক্ষিপ্ত সূত্র লিখে রাখছি। সূত্রটা এরকম যে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এ। ই দিয়ে বোঝানো হচ্ছে যে শক্তি বা হচ্ছে নাকি তোমার প্রয়োজনীয় শক্তি যেটা বা যে শক্তিটা অ্যাপ্লাই করা হচ্ছে, ই দে এনার্জি, তার জন্য ই দিয়ে প্রকাশ করতেছি, ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তার মানে এনার্জিকে যদি আমি একটা ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাচ্ছি? তীব্রতা। এই তীব্রতাটাকে আমরা কী দিয়ে প্রকাশ করতেছি? আই দিয়ে। আই দিয়ে কেন? ইন্টেন্সিটি মানে তীব্রতা, এর জন্য হচ্ছে আই দিয়ে প্রকাশ করতেছি। তো এই জিনিসটা এখন থাকুক, এটা একদম বেসিক ধারণা যে তীব্রতা কি, মানে যে পরিমাণ শক্তি দিলাম সেই পরিমাণ শক্তিটা যেই ক্ষেত্রফলে ভাগ হয়ে গেল ওইটাই তীব্রতা। তাহলে এখানে আমি এই যে তরঙ্গের তীব্রতা পড়ব, তার জন্য সংজ্ঞা দিয়ে রাখছি। তরঙ্গ সঞ্চালনের পথে এর লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি। তার মানে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি মানে কি? এ দেখো শক্তি বলছে প্রতি সেকেন্ডে। এই প্রতি সেকেন্ডে এই কথার একটু হাইলাইট করে দিই। প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডের জায়গায় কিন্তু আমরা এটাও ইউজ করতে পারি। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে শক্তি বলতে কী বোঝায়? প্রতি সেকেন্ডে শক্তি মানে ক্ষমতা না। আমরা কি জানি? ক্ষমতার সূত্র কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা জানি না। তার মানে কি? প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি, এই যে ডাব্লু শক্তি, সেটা আসলে ক্ষমতা না। তার মানে এভাবেও আমরা সংজ্ঞাটা দিতে পারি। তরঙ্গ সঞ্চালনের পথে এর লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত কি ক্ষমতাকেই তোমার তরঙ্গের তীব্রতা বলে। আমরা এটা বোঝার জন্য এটা খুব সুন্দর, এটা ধরো এটা একটা সোর্স, এইখান থেকে শব্দ উৎপন্ন করতেছি আমরা। শব্দ উৎপন্ন করলে কি হবে? শব্দটা এই যে এরকমভাবে ঢেউ খেলায় খেলায় আগায় যাবে না চার সাইডে? ঢেউ খেলায় খেলাই তো শব্দটা আগায় যাবে। তাইলে এই শব্দটা যদি আগায় যায়, তাহলে ধরো এখানে একটা সোর্স আছে, এই সোর্স থেকে একটা শব্দ হচ্ছে। শব্দটা কি এভাবে হচ্ছে বৃত্তাকার পথে আগায় যাবে না চার সাইডে? আস্তে 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 আগায় যাবে না? তো এইখান থেকে এই সোর্স থেকে যখন শব্দ উৎপন্ন হচ্ছে, শব্দটা আস্তে আস্তে যে কোনো একদিকে তো যাচ্ছে। তে আমি এই শব্দটা যখন যাচ্ছে, এই যে এই ক্ষেত্রফল এইটা হবে না। যখন শব্দটা এই বিন্দুতে, তখন ক্ষেত্রফল এইটা না। আবার শব্দটা যখন এই বিন্দুতে আসবে তখন এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে না। তাইলে কি শব্দ একটা গোলাকার পথে যাচ্ছে কিনা? গোলাকার পথে যাচ্ছে। তাইলে এইখান থেকে আমরা ইন্টেন্সিটি বা শব্দের তীব্রতা সূত্র কি আমরা এটা লিখতে পারি? আই ইকুয়াল টু, এখানে আমরা যেটা বললাম ই, এখানে জুল, এই যে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি, তো প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তির জায়গায় আমরা কি কি বলতে পারি? পাওয়ার, পি লিখতে পারি, তাই না? বা ক্ষমতা লিখতে পারি। তাহলে আমি ক্ষমতা দিয়ে সূত্রটা লিখছি, আই ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এরিয়া। এখন এরিয়ার জায়গায় কি হবে? বা ক্ষেত্রফলের জায়গায়, এটা বৃত্তাকার পথ না। বৃত্তাকার পথ হইলে আমরা কি জানি? পাই আর স্কোয়ার, এটা লিখতে পারি। সরি, পাই আর স্কোয়ার হবে, আমি একটু ভুল লিখছি। তাইলে বৃত্তাকার পথ হইলে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার। কিন্তু খুব ভালোভাবে দেখে, এখানে তো আমি দ্বিমাত্রিক চিত্র আঁকাইছি, এর জন্য বৃত্তাকার মনে হচ্ছে। শব্দ কি খালি এই দুই দ্বিমাত্রিকভাবে যায়? শব্দ কিন্তু উপর দিয়েও আসবে না। দেখো ভাই, উপর নিচে আসবে না, তার মানে এটা একটা গোলকের মতো কাজ করবে না। আর গোলক থাকলে গোলকের ক্ষেত্রফল বের করতে হয় কীভাবে? ফোর পাই আর স্কোয়ার। তার জন্য ফোর পাই আর স্কোয়ার। তার মানে তরঙ্গের তীব্রতার একটা সূত্র পাইলাম আমরা, এইটা। তাইলে এটা লিখে রাখলাম। এছাড়াও এটার আমরা আরেকটা জিনিস জেনে রাখি এখানেই, যে আমাদের এই তরঙ্গের তীব্রতার একক কী। খুব সহজে এখান থেকে দেখা যাচ্ছে আই ইকুয়াল টু ই বাই এ, জুল পার মিটার স্কোয়ার, এটা একক। আর এখানে যখন আমরা ক্ষমতা দিয়ে লিখতেছি তখন কিভাবে একক হবে? এই তোমার ক্ষমতার একক কী? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এরিয়ার একক কী? মিটার স্কোয়ার। তার মানে একক হবে তোমার ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে আমরা সূত্র শিখলাম যে তরঙ্গের তীব্রতার আই ইকুয়াল টু পি বাই এ। তার মানে এটাকে একদম এক্স্যাক্টভাবে লিখলে আই ইকুয়াল টু পি বাই ফোর পাই আর স্কোয়ার। এটা কিন্তু অবশ্যই ত্রিমাত্রিক ক্ষেত্র, ত্রিমাত্রিক ক্ষেত্র, ত্রিমাত্রিক ক্ষেত্র। এবার আসো আমরা দুইটা প্রবলেম সলভ করি। তাইলে দুইটা না, একটাই আসলে প্রবলেম। তাহলে বুঝবে, দেখো কি বলছে, একটি লাউড স্পিকারে 25 ওয়াট ক্ষমতা সৃষ্টি করে। তার মানে পি এর মান দেওয়া আছে, আমরা সরাসরি লিখে ফেলি অ্যান্সার। পি এর মান দেওয়া আছে 25 ওয়াট। এরপর 5 মিটার ও 10 মিটার দূরে শব্দের তীব্রতা কত? তার মানে আই ধরলাম। 5 মিটার দূরে আই ওয়ান, এটা কি হবে? পি ডিভাইডেড বাই ফোর
পাই আর স্কোয়ার। পি এর মান কত? পি এর মান 25, 4 পাই আর স্কোয়ারের মান কত? প্রথমে 5, এই যে 5 স্কোয়ার। তাইলে এটা যদি আমরা ক্যালকুলেটর করি এটার মান এরকম আসবে সম্ভবত 7.96 গুণন 10⁻² ওয়াট পার মিটার স্কোয়ার। এখন আবার 10 মিটার দূরে I ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এখানে কী হবে? 25/4 পাই 10 স্কোয়ার দিলে আমরা মান কী পাবো? 1.99 ইন্টু 10⁻² ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে জিনিসটা আসলে হয়েছে কি, ধরো এখানে একটা লাউড স্পিকার আছে, এই লাউড স্পিকার থেকে শব্দ যাচ্ছে 4 সাইডে। এখন এই লাউড স্পিকার থেকে 5 মিটার দূরে, এখানে ধরো 5 মিটার দূরে এইখানে শব্দের তীব্রতা কত, এবং আর একটা শব্দের তীব্রতা হচ্ছে 10 মিটার দূরে। অর্থাৎ ধরো এই বিন্দুতে এইটা হচ্ছে লাউড স্পিকার থেকে কত? 10 মিটার দূরে। এইখানে শব্দের তীব্রতা কত? তাহলে এটা কি R1 না? এই যে এখানে আমার হচ্ছে R1 দিলে ভালো হতো, R1 আর এটা R2। তাইলে আর এইটাকে R2 না, দুইটা দূরত্ব বলছে, দুইটা অ্যান্সার পাইছি না, এই যে একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার। তাইলে এটা খুব সহজেই আমরা করে ফেললাম। তাহলে তরঙ্গের আমরা আরেকটা সূত্র দেখি। এই এই যে 9-10 কিন্তু তোমরা এই যে তরঙ্গের না, তীব্রতার আরেকটা সূত্র, তীব্রতার এই সূত্রটার সাথে একটু হলেও পরিচিত। তীব্রতা সমান সমান, এই যে তীব্রতা কিন্তু যে বিস্তারের বর্গের সমানুপাতিক, তীব্রতা হচ্ছে তোমার বিস্তারের বর্গের সমানুপাতিক, তারপরে আবার তীব্রতা তোমার ক্ষেত্রফলের বর্গের সমানুপাতিক, প্রথমটাই তো বললাম, তীব্রতা ক্ষেত্রফলের বর্গের সমানুপাতিক, আবার হচ্ছে আমি বারবার ভুল বলতেছি, তীব্রতা তোমার বিস্তারের বর্গের সমানুপাতিক, এবং আবার তীব্রতা তোমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কেরও বর্গের সমানুপাতিক। এছাড়া মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক, এগুলো 19 আমরা দেখেছি হালকা পাতলা, এবং তরঙ্গ বেগের সমানুপাতিক, এই জিনিসগুলো আমরা পড়েছি। এছাড়াও এই সূত্রটা মূলত এভাবে এসেছে যে এখানে ধরো একটা তরঙ্গ আছে, এখানে একটা সোর্স থেকে একটা তরঙ্গ আছে, এই তরঙ্গের যে কোনো একটা কণা, যে কোনো একটা কণাকে নিয়ে যদি আমরা হিসাব করি, আমরা দুইটা পেজ আগে যাই, এখানে আমরা একটা সূত্র লিখছি I ইকুয়াল টু ই বাই এ, তাই না? তাইলে এই সূত্রটা আমরা তোমাকে দেখাইলাম। তাইলে I ইকুয়াল টু ই বাই এ, এই এই তরঙ্গটা এখান থেকে আমি প্রমাণটা দেখাবো না, শুধু জাস্ট কীভাবে আসছে সেটা বলতেছি, কারণ আমাদের প্রমাণটা লাগবে না। এখান থেকে যে উৎস থেকে তরঙ্গটা সৃষ্টি হয়েছে, এখানে একটা কণা নিছি, আমাদের এই যে এই ক্ষেত্রফলের জন্য এই তরঙ্গটাকে একটা ক্ষেত্রফলে নিলাম। এই ক্ষেত্রফলটা কতখানি ক্ষেত্রফল হবে জানো? এটা হচ্ছে তরঙ্গ বেগের সমান ক্ষেত্রফল হবে, এইটুকু হবে তরঙ্গ বেগের সমান। তাহলে এই তরঙ্গের বেগ জানি, এই একটা কণার টোটাল শক্তি কত, এই তরঙ্গটা মানে আমি এই যেই ক্ষেত্রফলটা নিচ্ছি এই ক্ষেত্রফলের টোটাল শক্তি কত সেটা এখানে বসাইতে হবে। টোটাল শক্তি মানে কি, আমরা জানি ই ইকুয়াল টু ই কে প্লাস ইপি, মানে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলই হয় মানে টোটাল শক্তি। এছাড়াও কিন্তু এটাও আমরা জানি যে সর্বোচ্চ বিভব শক্তি ইপি ম্যাক্স অথবা সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্স, এই দুইটাই কার সমান হয়? এই দুইটাই সমান হয় টোটাল শক্তির ইটি, তাই না? তার মানে এখান থেকে যদি সর্বোচ্চ গতিশক্তিটা নেই আমরা, হাফ এম ভি স্কোয়ার, তে এইটা একটা তরঙ্গ না? এর আগের অধ্যায়ে আমরা তরঙ্গের সর্বোচ্চ বেগ কি শিখেছি? ওমেগা এস। ওমেগা এটা যদি এখানে বসাই দিই, তোমার এটার জায়গায় ই এর জায়গায় ওমেগা এ ম্যাক্সিমাম যেটা বসাই দিই, এখানে বসাবো না, এই যে ওমেগা এটা হচ্ছে সর্বোচ্চ বেগের মান, এটা বসাবো এই ভি এর এখানে, ভি এর এখানে বসাইলে তোমার টোটাল শক্তিটা পাবো। টোটাল শক্তিটার যদি মান বসাই দিই, মান বসাই দিয়ে যদি ভাগ করে দিই, আমরা অনেকটাই এই সমীকরণটা পাই। দেখো এই সমীকরণে এই যে ওমেগা মানে কি, 2πf না, ওমেগা মানে 2πf না, এই যে এই 2πf, এই যে 2πf এখানে আসলে 4 হয়ে যায় অনেক কিছু গুণ ভাগ করে। এখানে যদি আমি বসাই দিই মানগুলো বসাই দিলে সর্বশেষ এরকম একটা সূত্র পাবো। আমাদের মেইনলি দরকার এই সূত্রটা মনে রাখা, আমরা জানি এই সূত্রটা মনে রাখবো, তাহলেই হয়ে যাবে। এই সূত্রটা দেখলাম, এই সূত্রটা রিলেটেড একটা ম্যাথ করে ফেলি আমরা।
দেখো এখানে কি বলছে, একটি শব্দ তরঙ্গের উৎসের বিস্তার 0.25 সেন্টিমিটার এবং 400 হার্জ, বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, বায়ুর ঘনত্ব 1.293 কেজি পার মিটার কিউব, এখানে একটু মাইনাসটা বোঝা যাচ্ছে না, মিটার কিউব হলে প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে প্রবাহিত শক্তির পরিমাণ। এই দেখো সংজ্ঞার ভিতরে আমরা পড়েছিলাম না যে একক ক্ষেত্রফলে প্রবাহিত শক্তির পরিমাণ, সেইভাবেই এখানে কোশ্চেনটা করেছে, সরাসরি কিন্তু এখানে বলে না যে তরঙ্গের তীব্রতা, বলে দিচ্ছে কি প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে প্রবাহিত শক্তি কত। তার মানে আমাদের ইনডাইরেক্টলি আয়ের মান চাইছে। আমরা দেখি কি কি দেওয়া আছে অ্যান্সার। আমাদের দেওয়া আছে হচ্ছে বিস্তার। বিস্তার মানে কি? বিস্তার মানে হচ্ছে এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে আমাদের যদি মিটারে করি, মিটারে করলে 0.25 ভাগ 100 মিটার। তারপরে তোমার দেওয়া আছে কি ফ্রিকোয়েন্সি এফ 400 হার্জ। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে বেগ, শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তারপরে আর কি দেওয়া আছে? মাধ্যমের ঘনত্ব রো ইকুয়াল টু 1.293 কেজি রেখে দিলাম। তারপরে কি করা যায় দেখি। তাইলে এখন আমাদের চেয়েছে তীব্রতা। তীব্রতা আই ইকুয়াল টু, সূত্র কেবলই পড়লাম, 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। এই সূত্রে যদি মানগুলো বসাই দিই সরাসরি, 2 পাই স্কোয়ার এ স্কোয়ারের মান কী হবে? 0.25/100 স্কোয়ার এফ স্কোয়ার মানে 400 স্কোয়ার গুণন রো 1.293 ইন্টু ভি 332 মিটার পার সেকেন্ড। এটার অ্যান্সার আসবে 8473.57 ওয়াট পার মিটার স্কোয়ার। কেন ওয়াট পার মিটার স্কোয়ার? কারণ আমি দেখো এটা সেন্টিমিটার থেকে এটাকে আমি এসআই এককে নিয়ে গেছি, আর বাদ বাকি সবগুলো তো এসআই এককেই আছে। তাহলে মানগুলো যেহেতু আমরা এসআই এককে বসাইছি, তাইলে আমাদের রেজাল্ট যেটা আসবে ওয়াট পার মিটার স্কোয়ার বা এসআই এককেই অ্যান্সারটা আসবে। ভাই এই টপিকটা শেষ হল, আর একটা ছোট্ট টপিক আমরা পড়বো তরঙ্গের উপরিপাতন। দেখো তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন নাম শুনে বোঝা যাচ্ছে যে উপরিপাতন মানে একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপরে এসে পড়বে, তাই না? তাইলে ধরো এখানে একটা হচ্ছে রুম আছে, এই রুমে এইখানে একটা সোর্স, এইখান থেকে তুমি একটা তরঙ্গ সৃষ্টি করছো এইটা, এবং এই রুমেরই আরেক জায়গা থেকে তোমার ফ্রেন্ড এইখান থেকে একটা তরঙ্গ সৃষ্টি করছে। আচ্ছা তরঙ্গটা একটু সুন্দর করে আঁকানো যায় দেখি। হ্যাঁ, এখান থেকে আরেকটা তরঙ্গ সৃষ্টি করছে। দুইজন দুইটা উৎস থেকে দুইটা তরঙ্গ সৃষ্টি করলা। তাহলে দেখো এই যে লাল তরঙ্গটা আছে, লাল তরঙ্গটা এই বিন্দু, এই তরঙ্গটা এই কণাটা কিন্তু শুধু এই তরঙ্গটারই প্রভাব আছে, অন্য কোনো তরঙ্গ কিন্তু এর উপর প্রভাব নেই। আবার এই সবুজ তোমার বন্ধুর তৈরি করা তরঙ্গটা, এই যে এই বিন্দুটাতে ধরলাম, এই বিন্দুটাতে কিন্তু শুধু এই সবুজ তরঙ্গটারই প্রভাব আছে, অন্য কারোর প্রভাব নেই। কিন্তু যদি এই দুইটা তরঙ্গ এই বিন্দুতে, এই বিন্দুতে এবং এই বিন্দুতে তারা কিন্তু মিলিত হয়েছে, অর্থাৎ এই বিন্দু তিনটাতে কিন্তু তোমার লাল তরঙ্গেরও প্রভাব আছে, আবার সবুজ তরঙ্গেরও প্রভাব আছে, দুইটা তরঙ্গেরই কিন্তু প্রভাব আছে ভাই। তাইলে দুইটা তরঙ্গ এইভাবে যদি মিলিত হয়, একটা কণা বা একটা বিন্দুর উপর যদি একাধিক তরঙ্গ একসাথে কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো কি উপরিপাতন। তাইলে একটা রেজাল্ট না, এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি তরঙ্গের উপরিপাতনের রেজাল্টগুলো কি কি হতে পারে। এখানে এক্সাম্পল অন, এটা ধরো এ তরঙ্গ বা এ তরঙ্গ, আর আরেকটা তরঙ্গ ধরলাম এখানে বি তরঙ্গ। তাই এই দুইটা তরঙ্গ এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, দুইজন দুই দিকে যাচ্ছে। কি হবে? এই তরঙ্গ দুইটা মিলিত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না আসলে কি হয়েছে। কিন্তু আমরা সুন্দরভাবে দেখি, এই তরঙ্গটা যদি আস্তে আস্তে এখানে যায়, বি তরঙ্গটা যদি এইখানে আসে, সি এ তরঙ্গ এখানে আসলো, বি তরঙ্গ এখানে আসলো, তারপরে হচ্ছে এ তরঙ্গ এখানে আসলো, দুইটা যে দেখার জায়গা নেই, তার দুই পাশে দেখাইতাম। তাইলে এই যে এখানে চলে আসলো, এ তরঙ্গ এখানে আসলো, বি তরঙ্গ এখানে আসলো, এর পরের চিত্রটা কি হবে? এর পরের চিত্রটা দেখো, এ তরঙ্গ যেহেতু উপর দিকে, বি তরঙ্গ উপরের দিকে, এর পরের চিত্রটা অনেকটা এরকম হবে, দুইটা যখন মিলিত অবস্থায় থাকবে এদের পিকটা অনেক বড় হবে। দেখো এ তরঙ্গের পিকটা এই পর্যন্ত ছিল না, পিক বা বিস্তার এইটুক ছিল, বি তরঙ্গের বিস্তার এইটুক ছিল। এখন দুইটা যখন যখন একসাথে মিলিত হয়েছে, তাদের বিস্তারটা কি বেড়ে গেছে না? অনেক বড় হয়েছে। এটা কিন্তু আসলে যে জেরির ঘরের মতো হয়েছে, তাই না? এই বিস্তারটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই যে
এই পিক বা এটার বিস্তার আর এটার বিস্তারের থেকে এই বিস্তারটা বৃদ্ধি পাইছে না, কতখানি বিস্তার পাইছে বৃদ্ধি পাইছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো, একটু পরে আমরা সেটা দেখব। এই দেখো এখানে তাইলে কিন্তু হচ্ছে তোমার বিস্তার বা পিকটা কিন্তু বৃদ্ধি পাইলো। তাহলে এখন যদি তুমি মনে করো যে অণুর বা হচ্ছে তরঙ্গের উপরিপাতনের কারণে সবসময় এই যে পিকটা বা বিস্তারটা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ভুল। পরে আমরা এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2, আচ্ছা আমি একটু ভিডিও কেটে দিচ্ছি। তাহলে দেখো এবার কি হয়েছে, এবার তরঙ্গ এ, এই দেখো এটার পিক বা বিস্তার কিন্তু উপরের দিকে, এবং তরঙ্গ বি এটার বিস্তার কিন্তু নিচের দিকে। এখন এই দুইটা যদি মিলিত হয়, আগের মতো কিন্তু এটা এই দুইটা মিলিত হয়ে পিকটা বৃদ্ধি পাবে না। তাহলে কীভাবে ধরলাম, এইটার আমাদের বিস্তারটা হয়েছে, এ তরঙ্গের বিস্তার ধরো 5 সেন্টিমিটার, এ তরঙ্গটাকে এই পিকটাকে 5 সেন্টিমিটার উপরে তোলে, আর বি তরঙ্গ যেটা, এটা হচ্ছে বিস্তারটা নিচের দিকে হয়েছে, এইটা হচ্ছে নিচের দিকে 3 সেন্টিমিটার নাম। তাইলে এই তরঙ্গ দুটো যখন মিলিত হবে এইখানে, এটা উপরের দিকে, এই তরঙ্গটা উপরের দিকে 5 সেন্টিমিটার নিল, আর এই তরঙ্গটা নিচের দিকে 3 সেন্টিমিটার নিল। তাহলে একটা তরঙ্গ যদি উপরের দিকে 5 সেন্টিমিটার উঠে আবার নিচের দিকে 3 সেন্টিমিটার নেমে যায়, তার মানে আলটিমেটলি সে উপরে কতখানি উঠলো, 5 - 2, 2 সেন্টিমিটার না, তার মানে তরঙ্গটা এরকম হবে যে উপরে হালকা একটু উঠেছে, এরকম হবে না, এখানে 5 ছিল এখানে 3 ছিল, এরকম হবে আলটিমেটলি। তাইলে এই পিকটা বৃদ্ধি পাবে কিনা হ্রাস পাবে সেটা নির্ভর করে কিসের উপর, এই তরঙ্গ দুইটার বিস্তারের উপর। এটার বিস্তার কোন দিকে এবং এটা কোন দিকে পিক হয়েছে, এটার বিস্তার কতখানি এটা এবং কোন দিকে পিক হয়েছে। এখন এই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করি, আমরা কিন্তু জানি এই যে এই উচ্চতা বা এই ওয়াই অক্ষ বরাবর এর দূরত্বটা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা আমরা পড়ছি না, এটা আমরা কিন্তু অষ্টম অধ্যায়ে পড়ছি। তাহলে আমরা এই সূত্র দিয়ে যদি বিস্তারটা বের করি, দেখো আমার দুইটা এক্সাম্পলের ক্ষেত্রেই বিস্তার কিন্তু যোগ হয়ে গেছে। যখন একই দিকে ছিল এরা যোগ হয়ে বড়টা হয়েছে, আবার যখন বিপরীত দিকে ছিল, আবার যখন এই যে বিপরীত দিকে এইদিকে এবং এইদিকে বিপরীত দিকে থাকার কারণে এটা যোগ হয়ে ছোট হয়ে গেছে, তার মানে কিন্তু যোগ হয়েছে কারণ এটা নেগেটিভ দিকে ছিল। তাইলে আমরা এটা থেকে উপরিপাতনের জন্য এটা আমরা লিখতে পারি না যে ওয়াই রেজাল্টেন্ট বা বিস্তারের ওয়াই হবে y1 প্লাস y2, এটা হবে। এর কারণ কি, কারণ ওয়াই এই ক্ষেত্রে এর ক্ষেত্রে দুই জায়গায় পজিটিভ, কিন্তু প্রথমটাতে বি পজিটিভ থাকলেও বা y2 পজিটিভ থাকলেও বি এর ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল 2 এর ক্ষেত্রে y2 নেগেটিভ, কারণ এটা উপরের দিকে ছিল, এটা উপরের দিকে ছিল পজিটিভ পজিটিভ, এটা উপরের দিকে এটা নিচের দিকে, তাহলে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, অথবা যদি আমরা এটা পজিটিভ ধরি তাহলে এটা নেগেটিভ। তার মানে আমরা কি জানলাম, ওয়াই রেজাল্টেন্ট ইকুয়াল টু y1 প্লাস y2। আচ্ছা, উপরিপাতনের জন্য এতটুকুই ভাইয়া, এর পরের দিন আমরা পড়বো ব্যতিচারী নিষেধ। এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে লাগে ভাইয়া, তাইলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো, তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করে দিতে পারো, কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে তোমাদের আর কোন কোন টপিকের উপর ভিডিও লাগবে, আমরা সেই অনুযায়ী ভিডিও বানাবো। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।